আগামী সপ্তাহে আপনাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তো সেই বিজ্ঞান অ্যাসাইনমেন্টটাকে একটু সহজ করার জন্য আমাদের আজকের এই প্রয়াস। তো শিক্ষার্থী বন্ধু, অ্যাসাইনমেন্ট করার পূর্বে আপনি যে অ্যাসাইনমেন্ট লিখবেন তার পূর্বে এরকম একটা পেজ তৈরি করতে পারেন, কম্পিউটার কম্পোজ করে দিতে পারেন। অ্যাসাইনমেন্ট লেখা থাকবে, শিরোনাম আপনার আমরা যে প্রশ্নপত্র বোর্ড থেকে দিয়েছি স্কুল থেকে, আপনারা সেই প্রশ্ন দিতে পারেন। বিষয় লিখবেন, আপনার স্কুলের নাম লিখবেন, এরপরে শিক্ষকের নাম, আপনার নাম, শ্রেণী, শাখা, রোল, মূল্যায়নকারী শিক্ষকের নাম, ব্রাঞ্চ, শাখা, ভার্সন, জমা দেওয়ার তারিখ, শিক্ষকের মন্তব্য আপনি যদি খুব ভালো দিতে পারেন তাহলে অতি উত্তম পাবেন। তো আমরা অতি উত্তম আপনারা পাবেন সেই প্রত্যাশা নিয়ে কাজ শুরু করছি। শিক্ষার্থী বন্ধু, আমাদের কথাটা হচ্ছে এরকম, অষ্টম শ্রেণীর এবার যে প্রশ্নটি আপনাদের সৃজনশীল অ্যাসাইনমেন্ট করতে হবে, এখানে একটি বাচ্চার নাম লেখা আছে নিধি। নিধিদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়েছে। পরে সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে? মা জানালেন একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের যে কথাটা আমরা বুঝলাম, এরপরে কোষ বিভাজন কাকে বলে, তো এটা আপনাদের পাঠ্য বই এর আলোকে লিখতে পারেন। কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে একাধিক কোষ উৎপন্ন হয় বা একটি জীবকোষ থেকে 2টি বা 4টি কোষের সৃষ্টি হয় তাকে আমরা বলবো কোষ বিভাজন, এটা বলতে পারেন। তো কোষ বিভাজনের সংজ্ঞা বই থেকে দেন, ওইভাবে দেন যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে, একটি জীবকোষ বিভাজিত হয়ে 2টি বা 4টি কোষের সৃষ্টি হয় তাকে আমরা কোষ বিভাজন বলি। তো মিওসিস কোষ বিভাজনকে রাশিমূলক বিভাজন বলা হয় কেন? তো শিক্ষার্থী বন্ধু, আপনাদের যে পাঠ্য বই মিওসিস কোষ বিভাজনের বিষয়টা আপনারা জানেন, যেখানে কি হয়, প্রথমে এখানে নিউক্লিয়াসটা 2বার বিভাজিত হয় আর ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। এতে করে দেখা যায় ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ অপেক্ষা অর্ধেক হয়। এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এটাকে বলা হয় রাশিমূলক বিভাজন। আপনাদের পাঠ্য বইয়ে আছে, আমরা পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি যে আপনি সেখান থেকে এটা লিখতে পারবেন। মিওসিসকে রাশিমূলক বিভাজন বলা হয় কেন, আপনার মিওসিসের যে সংজ্ঞা বা আলোচনাটা আছে সেখান থেকে দিতে পারেন। এখানে বলা আছে যে জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর 2ভাবে বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজিত হতে মাত্র 1বার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে রাশিমূলক বিভাজন বলা হয়। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে যদি আপনি মনে করেন যে অ্যাসাইনমেন্ট হিসেবে স্যার আমি একটা চিত্র দিতে চাই, তখন আপনি এই চিত্রটা দিতে পারেন, চিত্র 2.10। তাহলে আমি একটু খ সম্বন্ধে আপনাকে কি বললাম। খ হলো পাঠ্য বইয়ের যে 14 খ, আমরা পদ সংজ্ঞা দিয়ে দিলাম, ক সংজ্ঞা দিয়ে দিলাম যে প্রক্রিয়ায় একটি জীবকোষ বিভাজিত হয়ে 2টি বা 4টি অপত্য কোষের সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে আমরা বলবো কোষ বিভাজন। আর একের খ যে প্রশ্নের উত্তর, সেটাকে আপনাদের পাঠ্য বই আছে, পাঠ্য বই মিওসিস কোষ বিভাজন, মিওসিস যেখানে লেখা আছে ওখানে সুন্দর করে বলা আছে যে মিওসিস কোষ বিভাজনে কি হয়, নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। এতে করে নিউক্লিয়াস প্রথমে মাতৃকোষে নিউক্লিয়াসে যে ক্রোমোজোম থাকে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়। এই জন্য একে রাশিমূলক বিভাজন বলা হয়। আপনার পাঠ্য বই সুন্দর করে বলা আছে। আর এর সাথে একটা চিত্র আপনি দিতেই পারেন, সেই চিত্রটা হতে, চিত্র না দিলে খুব একটা ক্ষতি নাই, যেহেতু এটা আবার অ্যাসাইনমেন্ট একটু বড় করার চেষ্টা করতে পারেন। চিত্র 2.10 আপনার পাঠ্য বই এখানে আছে, এটা পেজ নাম্বার 14 তে আছে, ওখান থেকে সুন্দর করে লিখবেন, লেখাটা অনেক সুন্দর করবেন। আর চিত্র 2.10 চিত্র লেখা আছে মিওসিস কোষ বিভাজনের নমুনা, মিওসিস কোষ বিভাজনের নমুনা, বিভাজনের নমুনা। আমরা মিওসিস কোষ বিভাজনের নমুনা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধু, একের ক হলো, গ বলছে উদ্দীপক উল্লেখিত বিভাজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে দেখা গেল যে 6 মাসের মধ্যে একটা পেয়ারা গাছ অনেক লম্বা হয়েছে। তো এরকম ভাবে যদি দৈহিক বৃদ্ধি ঘটে, সেই বিভাজনটা আমরা কি বলি, আমরা বলি মাইটোসিস বিভাজন। তো মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘ যে ধাপ
আমাদের বলেছিল উদ্দীপক বিভাজন, মানে মাইটোসিসের দীর্ঘদিন বাক্য হচ্ছে প্রোফেজ। তো শিক্ষার্থী বন্ধু, আপনাদের বই প্রোফেজের সম্বন্ধে বেশি কিছু বলা নেই, তবে হ্যাঁ চিত্র দেওয়া আছে 6টি। তো আপনারা যখন এই প্রোফেজটা হচ্ছে দীর্ঘস্থায়ী, আপনাদের বই বলা আছে যেটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, এখানে কিন্তু সেটাই করা হয়েছে যে দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে ওই প্রোফেজ সম্বন্ধে আপনারা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের 3-6টা সুন্দর করে ছবি আঁকবেন। যদি কালার ছবি দিতে চান, নবম দশম শ্রেণীর বইয়ের হেল্প দিতে পারেন, এই ছবিগুলো কালার করা আছে, তাও দিতে পারেন। সৌন্দর্য যত বৃদ্ধি করবে ততই শিক্ষকের মন জয় করতে পারবেন। আর ভাষা এখানে দুটি দেওয়া আছে, দুটি। 1 নম্বরে বলা আছে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। দ্বিতীয় কারণটা কি বলা হয়েছে, যে পানি বিভাজনের ফলে নিউক্লিয়াসের জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলিকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে, এগুলো সেন্ট্রিপিয়াল নামক এক বিন্দুতে যুক্ত থাকে। ঠিক এইটুকুনি বলবেন, পাঠ্য বইয়ের চেয়ে বেশি বলার দরকার নেই। আর কেউ যদি বেশি বলতে চান তাহলে নবম শ্রেণীর বইটার হেল্প নিয়ে চিত্র আঁকার সময় আপনি কিছুটা বাড়াতে পারেন, আপনি যদি মনে করেন দিবেন। তবে আপনার পাঠ্য অনুযায়ী দিলেই ভালো। আমরা আপনার অষ্টম শ্রেণীর জন্য অষ্টম শ্রেণীর লেভেল যেটা সেটাই চাচ্ছি। চিত্র আঁকলে বেশ বড়ই হবে, চিত্রগুলো বড় করে আঁকবেন, এখানে যা আছে তার চেয়ে আরো বড় করে সুন্দর করে আঁকবেন। তাহলে দেখা যাবে 3টা চিত্রের জন্য এরকম 3টা পৃষ্ঠা, এটার জন্য 3টা পৃষ্ঠা, 6টা পৃষ্ঠা লেগে যাবে। তখন দেখবেন যে আর ছোট থাকবে না। আমরা তো আশা করছি যে আপনারা 10টা পৃষ্ঠা ওয়ান সাইডে লেখার মধ্যে শেষ করতে পারলেই ভালো। তো অসুবিধা নেই, এটা আপনি করতেই পারবেন। তাহলে দীর্ঘস্থায়ী ধাপটি আমরা বলে দিলাম। এখানে চিত্র আঁকানোটাই বিশেষ ব্যাপার, এমনি লেখা তেমন কিছু না, মাত্র 2টা পয়েন্টে লেখা আছে, সেই 2টা পয়েন্ট ভালো করে দিয়ে দিন। মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়া গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধু, তার মা যে বিশেষ প্রক্রিয়ার কথা বলেছেন ওটা হচ্ছে মূলরোমের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে খাদ্য শোষণ করে শাখা প্রশাখা পাতা সব জায়গাতেই নিয়ে যায়। তা আমাদের কথাটি এরকম, মায়ের উত্তরে বলা বিষয়। মা কি বলেছিলেন, যে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কি আমরা মাটিতে সার দিই, কিন্তু তা পাতায় পচাবে কি করে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মাটিতেই সার দিই, তো মাটিতে পানি থাকে, তো আমরা যে সার দিয়ে থাকি ওই সারটা মাটিতে দ্রবীভূত, জৈব সার হোক রাসায়নিক সার হোক, পানিতে আমরা মাটিতে যখন দিই, মাটিতে রস থাকে, মানে পানি থাকে, পানিতে ওই লবণ, ওই আমরা যে সার দিচ্ছি জৈব সার হোক অজৈব সার হোক, সেই সারগুলো আয়নে পরিণত হচ্ছে এবং পানির মাধ্যমে সেই আয়নগুলো রসের সৃষ্টি করছে পানিতে। এরপরে এই রস কোষের অর্ধভেদ্য পর্দা ভেদ করে মূলরোম থেকে আস্তে 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 কাণ্ড বেয়ে বেয়ে পাতার দিকে চলে যাচ্ছে, খাদ্যবস্তু ট্রান্সফার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, স্থান বদল করছে। তো শিক্ষার্থী বন্ধু, এটা আসলে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া হচ্ছে কি, যে প্রক্রিয়ায় মানে কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকার দিকে তরল পদার্থ গমন করবে। তো আমরা যখন মূলরোমে সার দিই তখন সার কি হয়, জৈব সার হোক অজৈব সার হোক, পানিতে দ্রবীভূত হয়ে আয়নিত হবে, আয়ন হয়ে একটা কোষ রস সৃষ্টি করে তরল। সেই আয়নগুলো আস্তে আস্তে মূলরোম ভেদ করে উপরেতে করতে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে অর্ধভেদ্য মূলরোমের যে অর্ধভেদ্য পর্দা এই ভেদ করে তরল কি করে, কম ঘনত্ব থেকে আস্তে 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 বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। এটা হচ্ছে অভিস্রবণ। এই অভিস্রবণ প্রক্রিয়ায় হেল্প করে জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু কি করে, এই রস পানি মিশ্রিত আয়নগুলোকে আমরা কোষ রস বলছি, এই কোষ রসকে মূলরোমের সাহায্যে আস্তে 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 সমগ্র উদ্ভিদে বসিয়ে দেয়। উদ্ভিদের পাতাতেও যায়, কাণ্ডেও যায়, সব জায়গাতে চলে যায় খাবারগুলো। শিক্ষার্থী বন্ধু, ওই বিশেষ প্রক্রিয়ার মা যেটা বলেছে সেটা হচ্ছে অভিস্রবণ। আর অভিস্রবণ প্রক্রিয়াটা এই কারণে হয়, আপনারা জানেন যে পাতার সাহায্যে উদ্ভিদ দেহে থেকে অতিরিক্ত পানি বের করে দেয়। যখন পানি বের করে দেয় দেহ থেকে, আমরা যখন খেলাধুলা করি, আমাদের গা থেকে যখন ঘাম বেরিয়ে যায় তখন বাসায় ঢুকি বলি পানি খান। তার মানে কি, যখন পাতা পানি ছেড়ে দেয় তখন পানির ঘাটতি হয়। ওই ঘাটতি পূরণের জন্য পানির একটা কম অনুভূত হয়, যে পানি কম, শুষ্ক হয়ে যাচ্ছে, তখন মূলরোম থেকে পানি আবার আসা শুরু করে, এসে পানির সেই ঘাটতি পূরণ করে। আবার অতিরিক্ত পানি যদি আসে
সেটাকে বের করে দেয়, সেটা প্রস্বেদন। কিন্তু আমাদের এই যে মূলরুম দিয়ে পানি উপরে আসাটা, পানি তো শুধু না, ওই পানির সাথে যে আমরা জৈব সার দিচ্ছি বা জৈব সার, ওটা দ্রবীভূত হয়ে যে আয়নে পরিণত হচ্ছে, ওই আয়নগুলো পানিতে দ্রবীভূত একটা রস সৃষ্টি করছে, কোষ রস। এই রসগুলো আস্তে আস্তে মূলরুম থেকে শুরু করে কাণ্ড দিয়ে পাতায় প্রবেশ করছে। তাই আমরা যখন সার মাটিতে দিচ্ছি, সেই সারটা গাছের পাতাতে পৌঁছে যাচ্ছে। তো শিক্ষার্থী বলতে এটাই আমাদের আলোচনা। এটাকে আপনারা পাঠ্য বইয়ে ছবি টবি আছে, আপনি ছবি দিয়ে দিতে পারবেন। যেহেতু অভিশ্রবণ প্রক্রিয়া একটা ছবি আপনি দিতে পারেন, আপনার বইয়ে কিন্তু সেরকম ছবি আছে। অভিশ্রবণের ছবি আমি দেখলাম যে আপনার বই যেমন এরকম একটা ছবি আছে, যে মাঝখানে পর্দা আছে অভিশ্রবণের, এই ছবিটা আপনি দিতে পারেন যে কিভাবে যাচ্ছে অর্ধভেদ পর্দা ভেদ করে দ্রাবকের অনুরূপ চক কিভাবে চলে যাচ্ছে, আমরা সেটা দেখা। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা একের গ যেটা, সেটা উত্তর করে দিলাম, যেটা প্রভেদ দীর্ঘস্থায়ী ধাপ, সেখানকার ছবিটাই মেন, আর আলোচনা মাত্র দুটি পয়েন্ট সেটা দিবেন। আর ঘ ওর মার মতবাদ সম্বন্ধে কি বললাম, তাহলে এটা প্রভেদ, এটা সম্বন্ধে অ্যান্সার করতে গেলে প্রভেদ সম্বন্ধে আপনি যতটা লিখতে পারেন আপনার পাঠ্য বই সাপেক্ষে লেখাই ভালো। তারপরে যদি বেশি লিখতে চান নবম শ্রেণীর বই দিতে পারেন। একের ঘ এটা আমরা উত্তর করার সময় অভিশ্রবণ প্রক্রিয়া বলবো। অভিশ্রবণ প্রক্রিয়াটা কি হয়, জাইলেম কোষ নিয়ে যায়, ওই কোষের রসকে মূলরুম থেকে শুরু করে জাইলেম কোষ পরিবহন করে, একদম মূলরুম থেকে শুরু করে পাতা কাণ্ড যতটুকু পরিবহন করা সম্ভব সেই রকম পরিবহনে নিয়ে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধু, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট, যতটা সম্ভব সুন্দর করে পরীক্ষায় লিখবেন। আপনারা ভালো থাকবেন। আপনারা এরপরে যেগুলো আমাদের সাবজেক্টের মধ্যে আসবে, যেমন গণিত বিজ্ঞান বিষয়, আমরা আবারও আমাদের চ্যানেলে দিয়ে দিব, তা আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা, বিজ্ঞান ভিত্তিক আলোচনা রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকি। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে চাপ দিবেন, এতে করে আমাদের ক্লাসগুলো আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত পৌঁছে যাবে। শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকে শুভ বিদায়।